এক বুক জ্বালানি আজকে আপনাদের সামনে কথা বলতে আসছি। ডিবি হারুনের ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে। এই যে হারুন সাহেবের ভাতের হোটেল, এটা শুধু একটা ভাতের হোটেল না, এটা একটা স্মৃতি, এটা একটা ভালোবাসার নাম আমাদের জন্য, না একটা প্রজন্মের কাছে, রাইট? ধরেন আমাদের প্রজন্মে আমরা বেড়ে উঠছি আলিফ লায়লা দেখে বিটিভিতে, রাইট? ওটা আমাদের কাছে একটা স্মৃতি, একটা ভালোবাসা, আমাদের ছোটবেলার সাথে আশেপাশে জড়িয়ে আছে, রাইট? আমরা যখন শুনি আলিফ লায়লা আমাদের অনেক স্মৃতি ভেসে ওঠে। ডিবি হারুনের ভাতের হোটেল এরকম হচ্ছে, ওই যে হাউন আঙ্কেল বলছিল না, লুবাবা, লুবাবাদের বেড়ে ওঠার স্মৃতি, লুবাবাদের আলিফ লালা হইতেছে ডিবি হারুনের ভাতের হোটেল, রাইট? তো এই ভাতের হোটেল কেন বন্ধ হইল, এবং এই যে শক্তিধরদের ইন্দ্র পতন আর কি, শক্তিধরদের যে পতন এই দেশে, এটা একটা খুবই ইন্টারেস্টিং এবং কিউরিয়াস ব্যাপার, যে কখন কার উত্থান ঘটে এবং কেন পতন হয় বোঝা বড় মুশকিল, এবং এই ফাঁকে কনস্পিরেসি থিওরিস্ট গুলো সান্দিয়ে পড়ে, রাইট? তো এর মধ্যে আবার কয়েকদিন আগে হারুন সাহেবের মেশিনের গোপন ভিডিও প্রকাশ পেয়ে গেছে, রাইট? তো এগুলোর প্রথমে আমরা যারা কনস্পিরেসি থিওরিস্টরা বাজারে বিভিন্ন থিওরি দিয়ে বেড়ান, এখানে অনেক থিওরি বাজারে থাকে, এর মধ্যে কোনটা কনস্পিরেসি থিওরি, যেগুলো হইতেছে আপনার ধরেন এমনই ফালতু, মানে এমনই ভিত্তিহীন এবং এমনই ফালতু, যেগুলো আসলে সিরিয়াস ডিসকাশন ডিজার্ভ করেন, সেগুলোকে আমরা মোটামুটি কনস্পিরেসি থিওরি বলতে পারি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কামিং ফ্রম হু। যদি আপনার এমন হয় যে তলকানা লোকদের কাছ থেকে আসতেছে, তলকানা লোকদের কাছ থেকে ভালো আলোচনা, ভালো ব্যাখ্যা আসলো, এটাকে আমরা রাবিশ বলে ফেলে দিতে পারি, রাইট? তো প্রথম দিকে বলা হচ্ছিল যে অফকোর্স, প্রথম যদি আমরা ক্রনোলজিক্যালি আসি, হারুন সাহেবের ছোট ভাইকে আমরা দেখতে পাইলাম। তো হারুন ভাইয়ের ছোট ভাইয়ের কি বলে আপনার ভিডিওকে কে বা কারা রিলিজ করলো। তো আমার একটা ধারণা, এটা হচ্ছে সত্যিকার ভিডিও না, এআই জেনারেটেড ভিডিও। এআই দিয়ে আজকাল অনেক অনেক অ্যাডভান্সড কাজ করা যায়, এবং আমি ফেসবুকে একজন কমেন্ট করলো যে উনি মনে করে উনি এআই নিয়ে কাজ করে, এআই জেনারেটেড ভিডিওগুলো নিয়ে কাজ করে, এবং উনি মনে করে এটা হারুনের রিয়েল ভিডিও, এটা এআই জেনারেটেড না। দেখেন, এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আপনার যে কথাটা সবসময় বলি, আপনাকে দেখতে হবে লোকটা দলকানা কিনা নাকি ভদ্রলোক। যদি দলকানা হয়, স্যার কত ডিগ্রি আছে ডাজন্ট ম্যাটার, সে বুলশিট বলতে থাকবে। আর যদি ভদ্রলোক হয়, ডিগ্রি না থাকলেও বা ওই ফিল্ড এক্সপার্ট না হইলেও, তার ব্রেন এই ফিল্ড এক্সপার্টটার যে মোর ফাংশন করে, এফেক্টিভলি ফাংশন করে, রাইট? তো যাও, উনি যখন বললেন, আমি প্রথম রেসপেক্ট দিয়ে আলোচনা করতেছি, বললাম আচ্ছা, আপনি যদি এই ফিল্ডের এক্সপার্ট হন, তাহলে আপনি আমাকে একটু টেকনিক্যালি ব্যাখ্যা করতে পারেন কি কারণে আপনার কাছে মনে হচ্ছে এটা রিয়েল। তারপর উনি কিছু টেকনিক্যালিটি ব্যাখ্যা করলেন। তারপর আমি একটা ভিডিও ইউটিউব থেকে এনে দিলাম, যে যখন প্রথম এআই আসে, এআই জেনারেটেড ভিডিও নিয়ে আলোচনা হয়, তখন এখানকার টিভি চ্যানেলগুলোতে আলোচনা হয়, বারাক ওবামা থেকে শুরু করে বিভিন্ন টপ অভিনেতাদের মুখ দিয়ে এআই জেনারেটেড ভিডিওতে উল্টাপাল্টা কথা বলানো আর কি, এবং এগুলো এত নিখুঁত। তো সেরকম একটা ভিডিও খুঁজে বের করে ওনাকে কমেন্ট করলাম, আচ্ছা ঠিক আছে, এই যে ভিডিওটা দেখেন, বারাক ওবামা এবং একজন অভিনেতার, একেবারে নিখুঁত, কোনো বোঝার উপায় নেই, যেগুলো এআই জেনারেটেড ভিডিও একদম নিখুঁত, 98% নিখুঁত, একটু তো বোঝা যায় এখন পর্যন্ত। তাই বললাম, তাহলে এই ভিডিওটা এবং হারুন সাহেবের ভিডিও দুইটা পাশাপাশি রেখে আপনার কাছে আপনি যে টেকনিক্যাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, তাহলে টেকনিক্যাল ব্যাখ্যাটা এটার ক্ষেত্রে কেন প্রযোজ্য না, এই ভিডিওটা কেন এআই জেনারেটেড তাইলে? উনি এটা রিপ্লাই করলেন, আমি এটা নিয়ে আর কথা বাড়াইতে চাই না, কি বলে জানি চলে গেলেন। যা হোক, নাও এতক্ষণ আলোচনা যে কারণে করলাম, যে এটার পেছনে সরকারের হাত আছে কিনা, যে অভিযোগটা বা যে আলোচনাটা অনেকে করতেছেন, দেখেন এই আলোচনাগুলোকে এত সিরিয়াসনেস দেয়া, বুলশিটার ফেসবুক ইউটিউব ভর্তি, এত কথা বলাটা সময়ের অপচয়। কিন্তু অ্যাগেন, যেহেতু একটা কথা তুলে দেয় এবং মানুষ এগুলো শুনে, এগুলো নিয়ে দৌড়ায়, সেই কারণে আলোচনা করতে হয়, ডিবাং করতে হয় দীর্ঘ সময় নিয়ে। আমাদের কাছে কি ইদার ওয়ে কোনো সলিড এভিডেন্স আছে যে এটা এআই জেনারেটেড কি নাকি এআই জেনারেটেড না? ইদার ওয়ে আমাদের কাছে কোনো সলিড এভিডেন্স নাই। নাম্বার ওয়ান ব্যাপার সেটা হচ্ছে অবিশ্বাস্য, যে হারুন এবং নানক, ওনাদের পর্যায়ের লোক, ক্যামেরার সামনে এসে কি ধরনের অঙ্গভঙ্গি করা। এটা হইতে পারতো যদি আজকে থেকে 15 বছর আগের একটা ঘটনা, যখন তারা অফিসে ছিলেন না, যখন তারা রাষ্ট্রের এই টপ পর্যায়ে ছিলেন না, তখন নানান রকম উল্টাপাল্টা কাজ করে বেড়াইছেন, সেগুলা এখন এসে প্রকাশ পাইছে, ওকে ফাইন, এটা বিলিভেবল। অফিসে থাকা অবস্থায় তাদের চেহারা তো দেখতেছেন, এটা তাদের কারেন্ট চেহারা দেখা যাচ্ছে ভিডিওতে, যারা দেখছেন আর কি। ওকে, এটাকে একটু ক্লিয়ার করে নিই যারা দেখছেন। তো কারেন্ট চেহারা, সো বেসিক্যালি তাদের কারেন্ট চেহারা ব্যবহার করে সম্ভবত এআই দিয়ে ব্যবহার করা হয়েছে, রাইট? তো তাদের কারেন্ট চেহারা হলে তারা গত 15 বছর ধরে অফিসে আছে, অফিসে থাকা অবস্থায় এত উচ্চ পর্যায়ের লোক ক্যামেরার সামনে এসে, এখন যদি একটু এক্সপ্লিসিট বর্ণনা দেই, ক্যামেরার সামনে এসে মেশিন চলবে, হাত দিয়ে এভাবে অঙ্গভঙ্গি করবেন, এটা না, কি জানি বলে আপনার, বিলিভেবল না। নাম্বার ওয়ান, বিলিভেবল জায়গাটা থেকে। নাম্বার টু, যেটা নিয়ে একটু ফেসবুকে মজা করছি, সেটা হচ্ছে সাইজ নিয়ে। নানক এবং আরো দুইজনেরই দেখলাম যে মেশিনের চেহারা ছবি
আকার আকৃতি সব একই রকম, রাইট? তারপর হচ্ছে যে দুজনকেই যে অ্যাঙ্গেল থেকে দেখানো হয়, ক্যামেরা নিচ থেকে ক্যামেরা ধরা এবং সবকিছু একদম একই রকম, এবং তাদের অ্যাটিটিউড এআই জেনারেটেড ভিডিওগুলোতে যেরকম হয় যে অর্গানিক না, লাইক কেমন একটু অস্বাভাবিক আচরণ, ক্যামেরার দিকে একভাবে তাকায় থেকে করতেছেন, কোনো ফেশিয়াল এক্সপ্রেশন সেইভাবে নাই। তো সবকিছু মিলে এটা বিলিভেবল মনে হয় নাই। নাও এটা যখন সামনে আসছে তখন বলা শুরু করছে গুজববাজরা যে এটা হইতেছে সরকার হচ্ছে এখন হারুনকে খাওয়ার জন্য এই ভিডিও ছাড়ছে। এটা কি মিথ্যা? না, এটা মিথ্যা না। সরকার কি এগুলো করে? হ্যাঁ, যখন কারোকে খেলবে তখন তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করে সরকার, তার বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে, বিভিন্ন গোপন কথাবার্তা ফাঁস করে, যেগুলো সরকার ছাড়া অন্য কারো কাছে অ্যাক্সেস থাকার কথা না, যেমন ফোন কনভারসেশন, এগুলো তো অন্য কারোর পক্ষে আড়ি পাতা সম্ভব না। এগুলো আমরা অতীতে দেখে আসছি। না, কনস্পিরেসি থিওরিজদের ব্যাপার কি, তারা একটু সত্যের লেশ বা একটু থাকে ওটাকে তারপর করে ফুলায় ফাপায় ইনফ্লেট করে তারা তাদের মতো তাদের সুবিধা মতো ব্যাখ্যা দাঁড় করাতে থাকে, রাইট? সো ইয়েস, সরকার অতীতে এগুলো করছে, তার মানে এই না যে ওইটাকে এখানে টেনে এখন দুনিয়া সবকিছু এভাবে হচ্ছে। এবং এটা লিক করলো কে? ইলিয়াস হোসেন। উনি হইতেছে অন্য কারো মাধ্যমে আসছে বলে আমি জানি না, এখন পর্যন্ত শুধু ইলিয়াস হোসেনের কাছ থেকে আসছে, এবং ইলিয়াস হোসেন এক্সক্লুসিভলি ইলিয়াস হোসেন আবার করছে। তো সরকার এটা লিক করতে চাইলে দুনিয়া তার কাউকে পারলো না, ইলিয়াস হোসেনের কাছে পাঠাইতে হয় যে কিনা। এখন তাহলে আপনারা থিওরি দেন যে ইলিয়াস হোসেন সরকারের সাথে মিলেমিশে কাজ করতেছে, ইলিয়াস হোসেন সরকারের সাথে মিলেমিশে হারুনকে সরানোর জন্য সরকারের পিঠ সাফ করতে। এই ধরনের ফালতু ফাতরা এগুলোর তো কোনো শেষ নাই, এগুলো নিয়ে তখন কথা বলার কোনো মানে হয় না। তাও বললাম এই কারণে যে হারুনের ভাতের হোটেল কেন বন্ধ হয়ে গেল, এটা আমরা বোঝার জন্য, রাইট? আচ্ছা, তো ভিডিওটা যদি আমরা সরাই রাখি যে এটা সম্ভবত গুজববাজরা এই দিয়ে বানায় ছাড়ছে, বা সত্য যদি হয়ও, ওকে ফাইন, এটা ভেরি ভেরি হার্ড টু বিলিভ। দেখেন, সাধারণত আমার যে অ্যানালিসিস দিয়ে আমরা বিভিন্ন থিওরিটির আলোচনা করছি, একেবারে আগাগোড়া ভুল হয়েছে এমন কিন্তু আপনারা যারা নিয়মিত শোনেন তারা জেনে থাকবেন, হয় না। ইউজুয়ালি আমার হাত শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কারেক্ট হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, মেবি 99%, রাইট? সো এই জন্য গুজববাজদের চেয়ে আমার একটাতে একটু বেশি আস্থা রাখেন। এটা ওরা না, যদি হয় তাহলে আমার জন্য আরেকটা শিক্ষা হইলো যে ওকে ফাইন, যে আমার কমন সেন্স আমাকে যেটা বলছে আই ওয়াজ রং। ওকে, নাম্বার 1। তো তাহলে এখন কি জানি বলে যে ইন্টারেস্টিং কিউরিয়াস পার্টগুলো নিয়ে আলোচনা করবো। নাম্বার 1, প্রথমত যে কেন বন্ধ করলো, দ্বিতীয়ত বন্ধ করার জিনিসটা কিভাবে কোঅর্ডিনেট করে এই সরকার, এরা কেমনে কাজ করে, এটা একটা অবাক করা ব্যাপার। 2 দিন আগে হাইকোর্ট থেকে যখন কোটা সংস্কার ছাত্র আন্দোলন সমন্বয়কদেরকে ধরে নিয়ে আসে হারুন সাহেবের ভাতের হোটেলে, তখন হাইকোর্ট থেকে হঠাৎ করে একটা বক্তব্য আসে, স্টেটমেন্ট আসে যে এটা জাতির সাথে ফাইজলামি, এভাবে করে সমন্বয়কদেরকে ধরে এনে ভাত খেয়ে ভিডিও প্রকাশ করে, এগুলো জাতির সাথে ফাইজলামি, মস্করা, এরকম। তো আপনারা যারা স্টেটমেন্টটা দেখছেন, আমি যখন স্টেটমেন্টটা শুনলাম যে কামিং ফ্রম দ্য হাইকোর্ট, আমি খুবই অবাক হইলাম যে হঠাৎ করে হাইকোর্টের কি হইলো। সে নাও আমি বিষয়টাকে খুব একটা সিরিয়াসনেস দিন এই কারণে যে এখন অনেকেই কথা বলতেছে, এখন যেহেতু সরকার চিপায় পড়ছে, সবাই একযোগে হয়েছে, এখন অনেকেই এই সুযোগ পেয়ে মুখ খুলতেছে, নিরপেক্ষতা দেখানোর সুযোগটা পাচ্ছে, রাইট? আবার অনেকে গালির ভয়ে মুখ খুলতেছে। তো এখন অনেকেই অনেক কথা বলতেছে, তো ওকে মেবি হাইকোর্ট এই সুযোগ পেয়ে একটু দেখাইতে আসলো, নিরপেক্ষতা দেখাইতে চলে আসলো। আমি ওইভাবেই এই জিনিসটাকে দেখছিলাম। এখন যখন হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হইলো, তার মানে এটা একটা কোঅর্ডিনেটেড ওয়ার্ক, এবং এটা কিন্তু অতীতে আমরা দেখে আসছি যে সরকার যখন কারোর বিরুদ্ধে অ্যাকশন নিবে, তখন তার মন্ত্রী মিনিস্টার থেকে বিভিন্ন কোয়ার্টার থেকে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া শুরু করে ফিল্ড তৈরি করা হয়, তারপর তার বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া হয়। নাও 2-3 দিন আগে যখন হাইকোর্ট থেকে স্টেটমেন্টটা আসে, তখন অবাক হয়েছি, ধাক্কা খাইছি, কিন্তু এটা বুঝি নাই যে এটা হারুন সাহেবকে সরিয়ে দেওয়ার একটা কোঅর্ডিনেটেড এফোর্টের অংশ, যেটা ভিডিওটা বলে আমি মনে করি না এগুলা। নাও আমাকে যেটা বিস্মিত করে এবং যেটা অবাক করে যে এই কোঅর্ডিনেটেড এফোর্টটা যে শুরু হয়, এটা কিভাবে শুরু হয়। অবশ্যই প্রথমে আমরা ধারণা করে নিতে পারি শেখ হাসিনার তরফ থেকে একটা সিদ্ধান্ত আসে, যখন এই সিদ্ধান্তটা গৃহীত হয় তখন চামবাজগুলোর কাছে ডিরেক্ট বা ইনডিরেক্ট নির্দেশনা থাকে যে তারা যেন এখন মাঠকরণ করতে শুরু করে, স্টেটমেন্ট দেওয়া শুরু করে। আচ্ছা, এটা যখন ধরেন একটা মন্ত্রী করে, একটা আমলা করে, বা আমলা করলেই অবাক হওয়া যায়, আর একটা মন্ত্রী এমপিরা যখন করে তখন ওকে ফাইন, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই যে তাদের একটা কার্যনির্বাহী পরিষদের বৈঠক ছিল, 14 দলের বৈঠক ছিল, দলীয় বৈঠক ছিল, সভা ছিল, সেইখানে বসে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, এবং চামবাজগুলো প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই গ্রিন সিগন্যাল পাইছে যে ওকে ফাইন, এখন আমরা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যটা এখন আমরা চাইলে এগুলো শুরু করতে পারি, ওকে, মেক সেন্স। কিন্তু সেইসব বৈঠকে, সেসব সিদ্ধান্তে কি হাইকোর্টের জাজরা উপস্থিত থাকে? তা তো না। কোনো সরকারি আমলার উপস্থিত থাকে? তা তো না। তো তাদের কাছ থেকে যখন হুক্কা হওয়া শুরু হয়, এটা আমি সবসময় বোঝার চেষ্টা করি যে এটা কেমনে করে ওরা করে। তো একটা যেটা আমার ধারণা, আমার একটা ব্যাখ্যা, যেটা এটা অনেকদিন ধরে আমি ভেবে আসতেছি, এবং সবচেয়ে অবাক করার ব্যাপার এবার এটার মধ্যে হাইকোর্ট জড়িত।
আমার যেটা ধারণা, ধরেন হাইকোর্টের জজ এগুলো তো সব গুন্ডা পান্ডা দলীয়, রাইট? দেখে নিয়োগ দিয়ে রাখছে জায়গার বিভিন্ন জায়গা, তাদের কানে তথ্যটা আসে। ধরেন প্রধানমন্ত্রীর বৈঠকে যারা উপস্থিত ছিল দলীয় লোকজন, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে হারুনকে খাওয়া হবে, খেলা হবে। এটা দলীয় লোকজন জানে এবং তাদের উপর একটা অলিখিত নির্দেশনা যে এখন তোমরা মাঠ গরম করতে শুরু করো, 2 দিন তোমরা মাঠ গরম করো, তারপর তার বিরুদ্ধে অ্যাকশন আসতেছে। তো তারা তো যারা জানে তারা তো তাদের লোকদের সাথে এগুলো বলে। এবং আমরা তো মানে যদি কোনো সন্দেহ থেকেও থাকে, সেই সন্দেহের এখন আর অবকাশ নেই। স্কাইপ কেলেঙ্কারির সময় আমরা জানছি যে যারা তারা এইভাবে কথাবার্তা বলে। তো একটা দলীয় পান্ডার সাথে ধরেন আমাদের এখন যে অবসরপ্রাপ্ত বিচারপতি ঘুরে ঘুরে পান্ডামি করতেছেন, কি জানি নাম, ওই যে নামটা চোখে ভাসতেছে, যে টকশো করে বেড়াচ্ছেন, সিনহা 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 বলতেছি কেন, সিনহা না তো, সরি, আচ্ছা যাও। তো ওনার কথাবার্তা শুনে তো আমরা বুঝতেছি উনি একজন দলীয় পান্ডা, রাইট? সো উনি যখন, এরা যখন তথাকথিত হাইকোর্টের বিচারপতিরা ওনারা যখন এইসব দলীয় পান্ডাদের সাথে কথাবার্তা বলে, তখন ওনাদের কানে সম্ভবত আসে যে আমাদের আজকে দলীয় ফোরামে সিদ্ধান্ত হয়েছে টিবি হারুন সাহেবকে খাওয়া হবে 2 দিন পর, ওনাকে বদলি করা হচ্ছে। তো এই খবরটা সে পেয়ে গেল, পেয়ে গিয়ে এখন সে চামবাজি করার জন্য, দলের অর্জন করার জন্য এখন সে ভর্তি হয়ে গেল চামবাজি করার মধ্যে। এখন হাইকোর্ট থেকে স্টেটমেন্ট চলে আসছে যে কি জানি ডিবি হারুন জাতির সাথে মস্করা করতেছে। এই স্টেটমেন্ট জীবনে আসতো না যদি হাইকোর্ট জানতো যে ডিবি হারুন সরকারের গুড বুকে আছে। যখনই সে জানতে পারলো ডিবি হারুন সরকারের গুড বুকে ইজ নো মোর, সাথে সাথে একটা স্টেটমেন্ট দিয়ে চামবাজিতে ভর্তি হয়ে গেল। আমার ধারণা এই সিস্টেমে কাজ করে। এটা কিভাবে সম্ভব যে ডিবি হারুনকে সরানোর 2 দিন আগে হাইকোর্ট থেকে এতদিন পর এসে কাকতালীয় ভাবে বলা হচ্ছে যেগুলো জাতির সাথে মস্করা। সো এই গুন্ডারা, যদিও মানে আইডিয়ালি স্পিকিং লেজিসলেটিভ ব্রাঞ্চ এবং জুডিশিয়ারি ব্রাঞ্চ, হইতেছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আলাদা হওয়ার কথা, সরকার থেকে এরা পৃথক হওয়ার কথা, কিন্তু দেখেন কিভাবে মাফিয়া তন্ত্রের এরা একসাথে মিলেমিশে কাজ করে। এটা একটা অবাক করা ব্যাপার। আর লাস্ট হচ্ছে কেন হচ্ছে এই হারুনের উপর এই অ্যাকশন, এটা তো দেখেন হাজারবার আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করছি। এটার একটা কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল হচ্ছে চাকরিজীবী লীগ খুলে যে করে, মহিলার নাম কি ভুলে গেলাম, তো চাকরিজীবী লীগ খুলে যে শান্ত হয়ে গেলেন জেলের ভিতরে, রাইট? সো এই চামবাজরা সারা জীবন চামবাজি করতে থাকে, তারপর হঠাৎ করে এগুলোকে একটা ছুতা বানানো হয় খেয়ে দেওয়ার জন্য, খেলে দেওয়ার জন্য, যখন এর পেছনে কোনো বড় মাছ লেগে যায় বা তাকে যে কোনো কারণে তাকে ল্যাং মারার প্রয়োজন হয়। গতকালকে একটা ভিডিও দেখতেছি যে ওই যে ভাঙচুরের হয়েছে, সেখানে শেখ হাসিনার ছবি টবি অফিসে ভাঙচুর করে ফেলে গেছে, সেখান থেকে সরকার দলীয় চামবাজ কয়েকটা মিলে শেখ হাসিনার ছবিটা তুলে, মানে কোরআন শরীফ যেরকম মাটিতে পড়ে থাকলে এইভাবে করে তুলে, 2জন মিলে এইভাবে করে তুলে শেখ হাসিনার ছবিটাকে সোফাতে এইভাবে করে খাড়া করে বসায় দিছে আর কি। মানে মাটিতে শুয়ে আছে শেখ হাসিনা, কষ্ট হচ্ছে শুয়ে থাকতে ফ্লোরে, বুঝেন না, কংক্রিটের মাটি, সেখান থেকে তুলে এভাবে করে নরম সোফাটার মধ্যে, আবার সোফাতে শোয়া রাখে নাই, খারাপ দেখা যায় না, শুয়ে থাকবেন সবার সামনে, এভাবে বসায় রাখছে, হেলান দিয়ে সোফাটার মধ্যে বসে, তারপর আবার কাঁচগুলো আস্তে আস্তে করে মুছতেছে, মানে একজন মানুষের সাথে ডিল করতেছে। কিছুদিন আগে আমরা যেরকম কমেডি দেখছিলাম যে 7ই মার্চ উপলক্ষে, না, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য এয়ারপোর্টে হইতেছে লেজার শোর আয়োজন করছে। সেখানে দেখা যাচ্ছে যে প্লেন থেকে একটা লেজার নেমে আসতেছে, এটা হচ্ছে বঙ্গবন্ধুর মিমিক করতেছে, বঙ্গবন্ধুকে একটা লেজার নেমে আসতেছে। যারা দেখছেন ফেসবুকের এই কমেডি গুলার, একটা লেজার এভাবে করে যাচ্ছে হেঁটে, এবং প্রধানমন্ত্রী খুবই মুখ ভারী করে ওনার মানে এগুলা যে একটা অপমান, ওনার বাবাকে এভাবে রিপ্রেজেন্ট করা হইতেছে, একটা লেজার যাইতেছে হেঁটে, এটা হইতেছে শেখ মুজিবুর রহমান, এবং এগুলো নিয়ে হাসি ঠাট্টা। এটা নিয়ে যদি খুব বেশি হাসি ঠাট্টা হইতো, তখন কি করা হতো, যার মাথা থেকে বুদ্ধিটা বেরোছে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হইতো, বেশি একটা, এবং অ্যাকশন নেওয়া হইতো যদি না সে কোনো কারণে ব্যাড বুকে থাকতো। তার গুড বুকে থাকলে এগুলো সবকিছু ইগনোর করা হয়, ব্যাড বুকে যখনই চলে আসে তখনই সাথে সাথে এগুলোকে ছুতা বানানো হয়, রাইট? সো এই হারুন সাহেব উনি এতদিন জায়গায় করছেন কি কারণে, কোনো কারণে উনি একটু ব্যাড বুকে আসছেন, বাস ওনাকে খেয়ে দেওয়া হইলো। নাও যেই কারণটা বলে ধারণা করা হচ্ছে, যে কারণটা সেটা হচ্ছে যে এই কোটা সমন্বয়কারীদের এভাবে তুলে এনে হইতেছে রাখা, এবং এটা নিয়ে সমালোচনা হয়েছে, এবং সারা পৃথিবীর আন্তর্জাতিক সবার চোখ এখন বাংলাদেশে। এই মুহূর্তে এগুলো একটা জোকারি, এগুলো সরকারের জন্য কিছুটা বিব্রতকর, এবং মেক নো মিস্টেক, এর চেয়ে 1000 গুণ বিব্রতকর কাজ করলেও সরকার কোনো অ্যাকশন নেয় না, সরকার এদেরকে সাপোর্ট করে যায়। এটা তখনই সরকারের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায় অ্যাপারেন্টলি, যখন কোনো কারণে কোনো অসন্তোষ থাকে, এটা খেলতে হবে, তখন এইগুলা ইস্যু হয়ে দাঁড়ায়, নাহলে কিন্তু ইস্যু। কি কারণে হারুনের ওনার সাথে সরকার এরকম, এখন এটা কি ধরেন যে সব বলি যে মাছ শূন্যায় চলে দেশে, বড় মাছ ছোট মাছ, এখন হারুন ওনারও তো প্রতিপক্ষ দলের মধ্যে হাজার আছে যাদের মধ্যে টেনশন কাজ করে। এরা কেউ কি শেখ হাসিনার কানে ভারী করছে কিনা ফ্রম টাইম টু টাইম, যে উনি কিন্তু এখন ওনার কারণে হচ্ছে, উনি করে বেড়াচ্ছেন, হাবি জাবি করে কান ভারী করে এখন খেয়ে দিছে, এমন কিছুই হওয়ার কথা আর কি, যে নিজের অন্তর্কুন্দলের কারণে কেউ হারুনের ব্যাপারে কান ভারী করে শেখ হাসিনার একটা অ্যাকশন নিয়ে গেলো।
অ্যাগেন মেক নো মিস্টেক, এই যে হাজার গুণ বড় ফাত্রামি গুন্ডামি মাফিয়াগিরি করার পরও কিচ্ছু হয় না, এবং হারুন সাহেবের এতদিন কিছু হয়েছে, কিচ্ছু হয় না। যখন কোনো কারণ সামনে আসে তখন এগুলোকে ছুতা বানানো হয়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হইতেছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হারুন সাহেবের ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে, এবং ওনাকে এখন ক্রিমিনাল ব্রাঞ্চ ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে কি এক ক্রাইম ব্রাঞ্চ ইউনিটে কোথায় যেন ট্রান্সফার করা হচ্ছে। নাও হারুন সাহেবকে নিয়ে এত কেন আলোচনা, এটার কারণ হচ্ছে উনি হইতেছে মানুষজনকে ধরে এনে ফেসবুকে ভিডিও আপলোড করে ছাড়তেন, স্পেশালি ভাতের হোটেল যখন চালু করলেন। এই কারণে একটা মজার ব্যাপার হচ্ছে যে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, ডিটেকটিভ বলতে আমরা জানি সবসময় যে আন্ডার কাভার কাজ করে, মানে মেইন পুলিশদের তার ইনভেস্টিগেশন করে, আর ডিটেকটিভরা আন্ডার কাভার হয়ে কাজ করে। ডিটেকটিভদের চেহারা দুনিয়াতে কেউ চেনে না। আমরা এই প্রথম সোনার বাংলাদেশে দেখলাম যে ডিটেকটিভ ব্রাঞ্চ হইতেছে সারাদিন হইতেছে ফেসবুকে, সারাদিন ক্যামেরার সামনে ডিটেকটিভ ব্রাঞ্চের যিনি হেড উনি হইতেছেন সারা দেশের তারকা, এবং ফেসবুক থেকে কেউ কিছু লিখলে ধরে এনে তারকা থেকে শুরু করে সাকিব খান থেকে শুরু করে বাংলাদেশের যত ইউটিউবার থেকে শুরু করে সবাই হারুন স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হওয়ার। একটা ডিটেকটিভ এই পরিমাণ পরিচিত একটা দেশে, মানে এই দেশে তখন সকল কিছু হইতেছে আপসাইড ডাউন, দিন রাত দিন হয়ে আছে। একটা ভিডিও দেখছিলাম আমরা 21শে বই মেলা, যখন হারুন সাহেব যায় তখন এক ভদ্র মহিলার মুখ দিয়ে ফেনা ছুটে গেছে, হারুন ভাই আপনি আছেন বলে আমরা রাতে নিরাপদে ঘুমাইতে পারি, আপনি আছেন বলে আপনাকে এই বই উপহার করলাম, এই সাম্পাসগুলার যন্ত্রণায়। ওকে, তো এই কমেডি আর কি, একটা দেশে একটা ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান, ওনাকে দেশের সবাই চেনে, সবাই ওনার নামে সার্চ করতে করতে মিডিয়া থেকে শুরু করে তারকা থেকে সবাই মুখ দিয়ে ফেনা। সেই ডিটেকটিভ স্যার হঠাৎ করে কি হইলো, কোথা থেকে কি হয়ে গেল, সেই ডিটেকটিভ স্যারকে খেয়ে দেওয়া হলো, সরাই দেওয়া হলো। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন কারো বিরুদ্ধে অ্যাকশন শুরু হয় তখন কিন্তু তার বিরুদ্ধে চামবাজগুলো একজোট হয়ে লেগে পড়ে। এই যে হারুনকে সরাই দেওয়া হলো, মানে জাস্ট ট্রান্সফার করা হয়েছে, অন্য কিছু না। এই যে ট্রান্সফার করা হলো, এই যে উনি একটু চিপায় আছেন, অবাক হবেন না যদি এই মুহূর্তে দেখা যায় যে হঠাৎ করে ওনার বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়ে কি কোথেকে কই চলে গেছে, ওনার জীবন ওলট পালট হয়ে গেছে। অবাক হবেন না, যেটা বলি এই দেশে সবাই উঠতেছে ধপাস করে মাটিতে পড়ে, কে কখন পড়বে nobody knows। তো যাও, দুঃখের কথা হচ্ছে আমাদের হারুন সাহেবের ভাতের হোটেলটা বন্ধ হয়ে গেল। এই বাংলাদেশের নৈরাজ্য, এই মাফিয়াতন্ত্রের সন্ত্রাসীপনার মধ্যে কিন্তু সত্যি কথা বলতে ফেসবুকে ডিবি হারুনের ভাতের হোটেল আমাদেরকে একটু হলেও বিনোদন দিয়ে আসতেছিল, সেই বিনোদনটা শেষ পর্যন্ত শেষ।